স্টুডেন্ট, ক্লাস 7 এর ইতিহাস পরপর পড়ে দিচ্ছি। আজকে তোমাদের তৃতীয় অধ্যায়, ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এটা 3টে পাঠে পড়াবো। আজকে পার্ট 1 দেখো। পার্ট 1 থাকছে ভারতের অর্থনীতি খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতক। দেখো, এই অধ্যায়ে আমরা পড়বো খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতকে ভারতের অর্থনীতির কথা। বিশেষ করে ওই সময় দক্ষিণ ভারত এবং পাল ও সেন রাজাদের আমলে বাংলার অবস্থা কেমন ছিল তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। অর্থনীতি মানে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা, বিশেষ করে সে মানে পাল আর সেন আমলে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেটা হচ্ছে অর্থনীতি। মানে কিভাবে কি ব্যবসা বাণিজ্য চলতো, এটাই অর্থনীতি। খ্রিস্টীয় 7ম শতক থেকে উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা গিয়েছিল। নগরগুলির খারাপ অবস্থা পর্যটকদের চোখে পড়েছিল। যারা তখন পর্যটক আসতেন তারা দেখতেন যে ব্যবসা বাণিজ্য খুব খারাপ, ব্যবসা বাণিজ্যের মন্দা চলছে। পুরনো বাণিজ্য পথগুলির গুরুত্ব কমে গিয়েছিল, তবে নতুন বাণিজ্য পথ বা নতুন শহর গড়ে ওঠেনি তাও নয়। পুরনো বাণিজ্য পথগুলো বন্ধ হয়ে নতুন শহর কিন্তু গড়ে উঠেছিল। সুয়ানজাং, থানেশ্বর, কানুজ ও বারাণসীতে ব্যবসায়িক কাজকর্মে রমরমা করেছে। আবার প্রশাসনিক কেন্দ্র হিসেবেও স্থানেশ্বর এবং কনৌজ গুরুত্বপূর্ণ ছিল। বন্দর নগরীগুলি ক্ষতিগ্রস্ত হয়নি, বরং 9ম শতাব্দী থেকে আরব বণিকদের যাতায়াত বেড়ে যাওয়ায় বহির্বাণিজ্যের উন্নতি হয়েছিল। তখন আরব বণিকরা এখানে এসে ব্যবসাবাসী করতো, সেজন্য বহির্বাণিজ্যে যে বৈদেশিক বাণিজ্য, বহির্বাণিজ্য যে বৈদেশিক সাথে যে বাণিজ্য, সেটা বহির্বাণিজ্য, তার অনেক উন্নতি হয়েছিল। গ্রামীণ বাজারে খাদ্যশস্য এবং অন্যান্য শস্য বেচাকেনা অনেক গুণ বেড়েছিল। বিশেষত আখ, তুলো এবং নীলের হাট অনেক অঞ্চলে শুরু হয়েছিল। এ সময় উত্তর ভারতে ভালো মানের সোনা বা রূপোর মুদ্রার অভাব ছিল, তবে সমকালীন গ্রন্থগুলিতে বহু ধরনের মুদ্রার নাম পাওয়া যায়। যদিও সেগুলো চলতো, কতগুলো সেগুলো চলতো কিনা আর সেটা নিশ্চিতভাবে বলা যায় না। তবে তখন এখনকার যেমন আমরা অর্থনীতির মাধ্যম হিসেবে টাকা ব্যবহার করি, টাকা পয়সা, কিন্তু তখন কিন্তু এইসব না, সোনা বা রূপোর এই মুদ্রা ছিল হচ্ছে বিনিময়ের মাধ্যম। ভারতের সামন্ত ব্যবস্থা দেখো। আঞ্চলিক রাজশক্তিগুলির বাড়বাড়ন্তের ছাপ সে সময় ভারতীয় সমাজ এবং অর্থনীতিতে পড়েছিল। সমাজ এক বিশেষ গোষ্ঠীর ক্ষমতা বেড়ে যায়। সমকালীন লেখকরা সামন্ত, রাজ, রৌনক এসব নামে ওই গোষ্ঠীর পরিচয় দিয়েছেন। এদের মধ্যে কিছু ছিল উঁচু রাজকর্মচারী, তাদের নগদ বেতন না দিয়ে অনেক সময় জমি দেওয়া হতো। সেই সব উঁচু রাজকর্মচারীদের পারিশ্রমিক হিসেবে তাদের নগদে বেতন দেওয়া হতো না, তাদের কি হতো, জমি দেওয়া হতো। সেই জমির রাজস্ব ছিল ওই কর্মচারীদের আয়, আর ওই জমি থেকে যে রাজস্ব আয় হতো সেইটাই ছিল ওই কর্মচারীদের আয়। আবার কিছু কিছু অঞ্চলে যুদ্ধে হেরে যাওয়া রাজারাও সেই অঞ্চলের রাজস্ব ভোগ করত। কখনো বা যুদ্ধপটু উপজাতির নেতারা কোনো কোনো অঞ্চলে কর্তৃত্ব করত। এই গোষ্ঠীগুলির এক জায়গায় মিল ছিল, এরা কেউই পরিশ্রম করে উৎপাদন করতো না। মানে এরা কিন্তু উৎপাদনের নিচের শ্রেণী না, কেউ নিজেরা পরিশ্রম করতো না, পরিশ্রম অন্য করতো, এরা কেউ উৎপাদিত ফসলের ভোগ করতো আর কি। অন্যের শ্রমে উৎপন্ন দ্রব্য রাজস্ব থেকে তাদের নিজেদের জীবিকা চালাতো। এরা অন্যের শ্রমভোগী গোষ্ঠীর মধ্যে স্তর, এই যে অন্যের শ্রম থেকে ভোগ করছে, এই গোষ্ঠীর মধ্যে স্তরভাগ ছিল। কেউ ছিল একটি গ্রামের প্রধান, আবার বেশ কয়েকটি গ্রাম মিলিয়ে একটা অঞ্চল দখল রাখতো কেউ, আবার একটা বিরাট অঞ্চলের উপরও কর্তৃত্ব ছিল কারো কারো। এইভাবে রাজা, গোষ্ঠীর শাসক এবং জনগণকে নিয়ে একটি স্তরভেদ তৈরি হয়েছিল সমাজে। মহাসামন্ত, সামন্তদের মধ্যে সবসময় যুদ্ধ ঝগড়া চলতো। সবাই চাইতো নিজের ক্ষমতা আরো অনেকটা বাড়িয়ে দিতে। কখনো এরা একজোট বেঁধে রাজার বিরুদ্ধে যুদ্ধ নামতো। একসময় দখল করা গ্রাম থেকে রাজস্ব আদায়ের পাশাপাশি গ্রামের শাসন এবং বিচারও করতো এই গোষ্ঠী। রাজার ক্ষমতাকে এরা অনেক সময় অস্বীকার করতো। এর ফলে রাজশক্তির দুর্বলতা পরিষ্কার হয়ে যায়। সামন্ত নেতাদের দাপটে গ্রামগুলির স্বায়ত্তশাসন ব্যবস্থা নষ্ট হয়ে যায়। এখানে দেখো তোমাদের বইতে একটা ছবি আছে, ছবিটি দেখলে এরকম দেখবে একদম নিচের সারিতে আছে জনগণ, যারা দেখবে চাষবাসের কাজে নিযুক্ত আছে। জনগণের উপরে কি সামন্ত বা সামরিক মাঝারি শাসক, যারা দেখো 3 জন আছে মাত্র, মানে এরা হচ্ছে সামন্ত। আর তার উপরে দেখো 2 জন আছে, এটা হচ্ছে মহাসামন্ত। আর মহাসামন্তের উপরে একদম হচ্ছে রাজা। তাই এই সামন্ত আর মহাসামন্তের মধ্যে লড়াই হতো। আবার কি করতো, মহাসামন্ত আর সামন্তরা একজোটে রাজার বিরুদ্ধে লড়াই করতো। রাজা যদি দুর্বল হতো, রাজাকে সরিয়ে এরাই মূল ক্ষমতা দখল করে নিত। এবার দেখো ইউরোপে সামন্ততন্ত্র। খ্রিস্টীয় 9ম শতকে পশ্চিম ইউরোপে এক রকমের সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা দেখা গিয়েছিল, একে সামন্ততন্ত্র বলে। সামন্ত সমাজের কাঠামো ছিল ত্রিভুজের মতো। তার নানা স্তরে ছিলেন রাজা, বিভিন্ন সামন্ত এবং উপসামন্ত। সামন্ত প্রভুদের অধীনে নাইটরা লোহার পোশাক পরে ঘোড়ায় চড়ে যুদ্ধ করত। প্রত্যেক সামন্ত প্রভু বহু দুর্গ তৈরি করেন। সামন্ত প্রভুদের ম্যানর বা খামারে ভূমিদাস বা সারদের খাটিয়ে উৎপাদন করা হতো। যে ভূমিদাস বা সার, এরা শুধু জমিতে কাজ করতো আর কি, এটা কোনো বেতন দেওয়া হতো না।
এরা দাস ছিল আর কি। এছাড়া ছিলেন স্বাধীন চাষী, যারা স্বাধীন চাষবাস করতো সেরকম স্বাধীন চাষীও ছিল। চাষবাস ছাড়াও বাণিজ্য হতো, গড়ে উঠেছিল নগর। খ্রিস্টীয় দ্বাদশ শতক ছিল ইউরোপের সামন্ততন্ত্রের সেরা সময়। এর 150-200 বছর পর থেকে এই ব্যবস্থায় ভাঙন ধরতে থাকে। তবে 16 শতকে ইউরোপের পূর্ব ভাগে আবার ভূমিদাস প্রথা কিছুকালের জন্য ফিরে এসেছিল। এবার দেখো দক্ষিণ ভারতের অর্থনীতি। দক্ষিণ ভারতের রাজশক্তিগুলি বহু মন্দির তৈরি করেছিল। সেগুলি শুধুমাত্র পুজোর জন্যই ব্যবহৃত হতো না। তাঞ্জোর এবং গঙ্গাই কোন্ড চোলপুরমে চোল শাসক রাজ এবং রাজেন্দ্রর সময় দুটি অসাধারণ সুন্দর মন্দির তৈরি হয়। মন্দির ঘিরে লোকালয় এবং শিল্পীদের বসবাস গড়ে উঠত। মন্দির কর্তৃপক্ষকে রাজা, ব্যবসায়ী এবং অভিজাতরা নিষ্কর জমি দান করতেন। এই মন্দিরে রাজা, ব্যবসায়ী এবং অভিজাতরা কোন রকম কর নিত না, জমি এমনি দান করত। সেই জমির ফসল মন্দিরের সঙ্গে যুক্ত মানুষজনের জীবন যাপনের জন্য লেগে যেত। পুরোহিত, মালাকার, রাঁধুনি, গায়ক, নর্তকী প্রমুখ মন্দির চত্বরে থাকত। চোল রাজ্যের ব্রোঞ্জ হস্তশিল্প খুব বিখ্যাত ছিল। তামিলনাড়ু অঞ্চলে কাবেরী এবং তার শাখা নদীগুলি থেকে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নতি করা হয়। ফলে কৃষি উৎপাদন বাড়ে। কোথাও বছরে 2 বার ফসল ফলানো সম্ভব হয়। সেখানে সেচের সুযোগ কম ছিল, মানে যেখানে সেচের সুযোগ কম থাকে সেখানে কি সেখানে বৃষ্টির জল ধরে রাখার জন্য পুকুর, বিল কাটা হতো। কোথাও কুয়োর ব্যবস্থাও ছিল। চোল রাজ্যের প্রধান ছিলেন রাজা। তাকে মন্ত্রীদের এক পরিষদ সহায়তা করত। রাজ্যকে কয়েকটি প্রদেশ বা মন্ডলমে ভাগ করা হয়েছিল। কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত ওই গ্রাম পরিষদ বা উর। তোমাদের প্রশ্ন আসবে গ্রাম পরিষদ বা উর কি? উর হচ্ছে কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর। এইরকম কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। উর এবং নাড়ু এই দুই স্থানীয় সভার স্বায়ত্তশাসন, বিচার ও রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করত। ব্রাহ্মণদের ব্রহ্মদেয় জমি দেওয়ার ফলে কাবেরী উপত্যকায় ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতৃত্বে বহু নতুন নতুন গ্রামের পত্তন হয়েছিল। তাদের ব্রহ্মদেয় জমি, মানে এই জমির কোনো খাজনা তাদের দিতে হতো না। এই নতুন গ্রামগুলিকে তদারকি করার জন্য বয়স্ক মানুষদের নিয়ে তৈরি হতো সভা। তারা প্রশাসনিক দায়িত্ব পালন করত। ব্যবসায়ীদের স্বার্থ এবং বিভিন্ন সমস্যার মোকাবিলার জন্য নগরম নামের আর একটি পরিষদ তৈরি হয়েছিল। নগরম কি? নগরম হচ্ছে একটা পরিষদ, সেটা ব্যবসায়ীদের স্বার্থ আর বিভিন্ন সমস্যার মোকাবিলার জন্য এটা তৈরি হয়েছিল। দক্ষিণ ভারত অবশ্য 9ম থেকে 11দশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতি লক্ষ্য করা যায়। বিভিন্ন লেখ থেকে জানা যায় যে চেট্টি বা বণিকরা পণ্য সাজিয়ে যাতায়াত করতেন। বিভিন্ন বণিক সংগঠন বা সমবায়ের কথাও জানা যায়। ওই সংগঠনগুলি বিভিন্ন মন্দিরকে জমিদান করতেন। সেরকম বর্ণনা দক্ষিণ ভারতের তাম্র লেখগুলিতে পাওয়া যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চোলদের ক্ষমতা বাড়ায় সেখানকার বাণিজ্যের উপর ভারতীয় বণিকদের প্রভাব আস্তে আস্তে বেড়েছিল। এই সময় রাজারা অনেকেই উচ্চ মর্যাদা সম্পন্ন উপাধিতে নিজেদের ভূষিত করতেন, যেমন মহারাজা, অধিরাজ, ত্রিভুবন চক্রবর্তী। এইসব এর রাজারা নিজেরাই ভূষিত করতেন উচ্চ উপাধিতে আর কি। এদের মধ্যে অনেকেই স্থানীয় সামন্ত বা ধনী কৃষক, ব্যবসায়ী এবং ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ বটরা করে নিতেন। কৃষক, পশুপালক এবং কারিগরদের উৎপাদন থেকে রাজা ভাগ নিতেন। ভূমি রাজস্ব ছাড়াও ব্যবসায়ীদের কাছ থেকে গড় সংগ্রহ করা হতো। সেখান থেকে রাজার বিলাসবহুল জীবনযাপন চলত। একটা ভূমি রাজস্ব আসতো, আবার ব্যবসায়ীদের থেকে কর নিত রাজা। সেই থেকে রাজার প্রচুর পয়সা হতো, তারা বিলাসবহুল জীবনযাপন করত। সৈন্যবাহিনী দেখাশোনা, দুর্গ এবং মন্দির বানানোয় সেই অর্থ খরচ করা হতো। তাছাড়া যুদ্ধের সময় বিজয়ী শক্তির সৈন্যরাও পরাজিত অঞ্চলে যথেষ্ট লুটপাট চালাতো। স্থানীয় গুরুত্বপূর্ণ পরিবারগুলোর হাতেই খাজনা সংগ্রহের দায়িত্ব দেওয়া হতো। খাজনার একাংশ ওই পরিবারগুলো নিজেদের জন্য রেখে বাকি অংশ রাজ কোষাগারে জমা দিত। কোনো কোনো সময় পরাজিত রাজাদের ক্ষমতা এবং গুরুত্ব বুঝে তাদের অধীনতা স্বীকার করিয়ে নিয়ে জমি জায়গা দান হিসেবে ফেরত দেওয়া হতো। কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তারা অনাবাদী জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো যার কোনো কর নেওয়া হতো না। এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলে। দেখো পাল সেন যুগের বাংলার ধন সম্পদ ও অর্থনীতি। পাল সেন যুগে কৃষি, শিল্প এবং বাণিজ্য ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি। তবে এই যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব ক্রমশই কমে এসেছিল। ভারতের পশ্চিম দিকের আরব সাগরে আরব বণিকদের দাপটের ফলে বাংলার বণিকরা পিছিয়ে উঠেছিল। তখন আরব বণিকরা ব্যাপকভাবে ব্যবসা বাণিজ্য করতে আর কি। বৈদেশিক বাণিজ্যে বাংলার বণিকদের গুরুত্ব কমে যায়। বাংলার অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়েছিল এবং ব্যবসায় যখন অবস্থা খারাপ তখন বাংলার অর্থনীতি কিসের উপর নির্ভর করে? কৃষি নির্ভর। বাণিজ্যের অবনতির সঙ্গে মুদ্রা ব্যবস্থার যোগ ছিল। পাল সেন যুগে বাংলায় সোনার উপর মুদ্রার ব্যবহার খুব কমে যায়। কড়ি হয়ে উঠেছিল জিনিস কেনা বেচার প্রধান মাধ্যম। এ সময় কৃষি নির্ভর সমাজে ভূমিদানের অনেক নিদর্শন আছে। পাল যুগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজারা ভূমিদান করতেন। সেন যুগে অনেক ব্রাহ্মণদের ভূমিদান করা আছে। সে আমলে লেখগুলি থেকে জানা যায় যে জমি কেনা বেচার সময় কৃষককেও তার
খবর দিতে হতো। সুতরাং সমাজে কৃষককে নিতান্ত অবহেলা করা হতো না, তবে জমিতে মূল অধিকার ছিল রাষ্ট্র বা রাজার। রাজারা উৎপন্ন ফসলের 1/6 মানে 6/1 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন। বণিকরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত। এই 3 প্রকার কর ছাড়াও নানা রকম অতিরিক্ত কর ছিল। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাকে কর দিত। যে প্রজারা যারা ছিল তাদের নিরাপত্তা রাজা ঠিক রাখবেন, রাজার তো সৈন্য সামন্ত দরকার, তাহলে রাজাকে তাদের টাকার জন্য যে খরচ হবে সেজন্য রাজাকে কর দিতে হতো, মানে অর্থ আর কি, কর। সমগ্র গ্রামের উপরও কর দিতে হতো গ্রামবাসীদের। এছাড়া হাট এবং খেয়াঘাটের উপরও কর চাপানো হতো। এই হাট চালানো বা খেয়াঘাট পরিচালনা করা, তার জন্য একটা কর রাজাকে দিতে হতো। এই যুগের প্রধান ফসলগুলো ছিল ধান, সর্ষে এবং নানা রকমের ফল, যেমন আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি। আজকে বাঙালির খাদ্য তালিকায় ডাল একটি প্রধান উপাদান, অথচ সে যুগের শস্যের মধ্যে ডালের উল্লেখ পাওয়া যায় না। এছাড়া কার্পাস বা তুলো, পান, সুপারি, এলাচ, মহুয়া ইত্যাদিও প্রচুর পরিমাণ উৎপন্ন হতো। গ্রামের আশেপাশে ঘন বাঁশবন এবং নানা রকম গাছের কথা জানা যায়। সেগুলির কাঠ ছিল এ যুগের অন্যতম প্রধান সম্পদ। নদ নদী পূর্ণ বাংলার আর একটি বড় সম্পদ ছিল মাছ। বাংলায় প্রচুর নদ নদী ছিল এবং সেই জন্য সেখানে প্রচুর মাছ হতো। এটাই ছিল একটা প্রধান মানে অর্থকারী সম্পদও বলো আর মানুষের সম্পদ আর কি, বড় সম্পদ। এবার দেখো টুকরো কথায় বাঙালির খাওয়া দাওয়া। যে দেশে ধানই হলো প্রধান ফসল, সে দেশে ভাতই যে মানুষের প্রধান খাদ্য হবে তাতে সন্দেহ নেই। গরম ভাতে গাওয়াকি, তার সঙ্গে মৌরালা মাছ, নালতে মানে পাট আর কি, পাট শাক, সরপড়া দুধ আর পাকা কলা দিয়ে খাবারের বর্ণনা আছে প্রাচীন কাব্যে। গরিব লোকের খাদ্য তালিকা থাকতো নানা ধরনের শাকসবজি। আজ আমরা যে সব ধরনের শাকসবজি খাই, যেমন বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু ইত্যাদি প্রাচীনকাল থেকে বাঙালির খাবারের জায়গা করে নিয়েছে। নদীনাথ দেশে রুই, পুঁটি, মোরলা, শোল, ইলিশ ইত্যাদি মাছ খাওয়ার অভ্যাস ছিল। সেকালে বাঙালি সমাজের সব লোকে না খেলেও অনেকে হরিণ, ছাগল, নানা রকম পাখি ও কচ্ছপের মাংস, কাঁকড়া, শামুক, শুকনো মাছ ইত্যাদি খেত। অনেক পরে মধ্যযুগে পর্তুগিজদের কাছ থেকে বাংলার লোকরা আলু খেতে শিখেছে। তা আলু কথা কার কাছে শিখেছি আমরা? আলু খেতে শিখেছি পর্তুগিজদের কাছ থেকে। ডাল খাওয়ার অভ্যাস হয়তো বাঙালি পেয়েছে উত্তর ভারতের মানুষদের কাছ থেকে। তাছাড়া আখের গুড়, দুধ এবং তার উপর তৈরি দই, পায়েস, ক্ষীর প্রভৃতি ছিল বাঙালির প্রতিদিনের খাদ্যবস্তু। আর ছিল বাংলা উৎপন্ন লবণ, মহুয়া এবং আখ থেকে তৈরি পানীয় বাঙালি সমাজে চালু ছিল। গৃহপালিত এবং বন্যপ্রাণীর মধ্যে ছিল গরু, বলদ, ছাগল, হাঁস, মুরগি, পায়রা, কাক, কোকিল, নানান জলচর পাখি, ঘোড়া, উট, হাতি, বাঘ, বুনো মোষ, বানর, হরিণ, শূকর, সাপ ইত্যাদি। এর মধ্যে ঘোড়া এবং উট বাংলার বাইরে থেকে এসেছিল। এগুলো বাংলার মধ্যে ছিল না, কিন্তু এগুলো বাংলার বাইরে থেকে এসেছিল। এবার দেখো শিল্পদ্রব্যের মধ্যে কার্পাস বর্ষ ছিল প্রধান সামগ্রী। বাংলার সূক্ষ্ম সুতির কাপড়ের খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। হস্তশিল্পের মধ্যে কাঠ এবং ধাতুর তৈরি দৈনন্দিন ব্যবহারের জিনিস, গয়নার কথা জানা যায়। ঘরবাড়ি, মন্দির, পালকি, গরু গাড়ি, নৌকা ইত্যাদি তৈরিতে কাঠের ব্যাপক ব্যবহার ছিল। তার থেকে বোঝা যায় যে সে যুগে কাষ্ঠ শিল্পীরা সমাজে বিশেষ গুরুত্ব পেতেন। শিল্পীরা বিভিন্ন নিগম বা গোষ্ঠীতে সংঘবদ্ধ ছিলেন। স্টুডেন্টস, আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।